হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মুবিন হাসান, কুয়েট থেকে ট্রিপল ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন করে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে মাস্টার্স করছি। সো আজকের এই ভিডিওটিতে আমি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অথবা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের অ্যাপ্লিক্যান্টদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব। সো আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফিজিক্স। ওকে, সো ফিজিক্সের জন্য আমি কোন ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতাম আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। সো ফিজিক্স আমার জন্য সব থেকে ফেভারিট সাবজেক্ট ছিল, স্টিল নাও এটা আমার ফেভারিট, যে কারণে আসলে ইঞ্জিনিয়ারিং পড়া। সো ফিজিক্সের জন্য আমার কাছে সব থেকে মজার ব্যাপার যেটা ভালো লাগতো সেটা হচ্ছে যে ফিজিক্সে হচ্ছে ম্যাথ থাকতো বেশি। এটা আপনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে বলেন আর অন্য ইউনিভার্সিটিতে বলেন। সো ফিজিক্সে কারণ আমি হচ্ছে বুয়েট কুয়েট রুয়েট এই তিনটা জায়গায় পরীক্ষা দিয়েছি। ওইদিকে আইইউটিতে পরীক্ষা দিয়েছি, এদিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোয়ার্নিটে আইটিতে পরীক্ষা দিয়েছি, এদিকে ঢাকা ইউনিভার্সিটি কোয়ার্নিটে, এবং আল্লাহর মধ্যে এই সবগুলোতে হয়েছিল। সো এটা আমি প্রাউড ফিল করার জন্য বলছি না, আমি বলছি এই কারণে যে আমি হয়তো বা যে টিপসগুলো শেয়ার করবো এগুলো আপনার জন্য কাজে লাগতে পারে, সো দ্যাট আপনি একটু হলেও কনফিডেন্স পান, রাইট? সো কারণ আমি অলরেডি পাস করে গেছি, এগুলো এত বেশি ম্যাটার করে না এখন। সো এনিওয়ে, সো ফিজিক্সের ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে যে সূত্রগুলো মনে রাখা। সো ফিজিক্সে কিন্তু আপনি ফার্স্ট পার্ট বলেন আর সেকেন্ড পার্ট বলেন, অনেকগুলো ম্যাথ থাকে, রাইট? এবং অনেকগুলো সাবজেক্ট এবং অনেকগুলো ফর্মুলা। সেক্ষেত্রে আমি যে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতাম যে অ্যাডমিশন টেস্টের সময়টাতে, এইটাতে কিন্তু নতুন কিছু অনেকেই ভাবে যে অ্যাডমিশন টেস্টের এই সময় আমি নতুন অনেক কিছু শিখে ফেলবো, একদম শেষ করে ফেলবো এরকম কিছু। বাট আমার কাছে তা মনে হয় না। অ্যাডমিশন টেস্টের সময় আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ইন্টারের 2 বছরে ফিজিক্সে যেগুলো শিখছি সবগুলোই একসাথে মাথার মধ্যে ধরে রাখা। সো আমার একটা খাতা ছিল, ওটা ফর্মুলা খাতা আমি বলতাম। সো ওইটার মধ্যে ফিজিক্সের যত ফর্মুলা আছে আমি সবগুলো সিরিয়ালি অধ্যায় ওয়াইজ আমি সবগুলো ফর্মুলা লিখে রাখতাম, এবং ডান সাইডে হচ্ছে বাম সাইডে ফর্মুলাটা থাকতো, ডান সাইডে হচ্ছে কোনটা দ্বারা কি বোঝায়, রাইট? সাপোজ আমি যদি রোধের একটা ফর্মুলা বলি যে আর রেজিস্ট্যান্স ইকুয়ালস রো ইন্টু স্মল এল বাই এ, রাইট? সো ডান সাইডে আমি লিখে রাখতাম যে আর মিনস রেজিস্ট্যান্স, রো মিনস আপেক্ষিক রোধ, ওকে, এ মিনস এরিয়া, যেটা আবার হচ্ছে পাই আর স্কোয়ার, যেটা ইকুয়ালস, আর এল মানে হচ্ছে আমাদের তারটার দৈর্ঘ্য। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো এই টাইপের আমি প্রত্যেকটা সূত্র প্রত্যেকদিন সকালে উঠে এই ফর্মুলা খাতাটা আমি পড়তাম, এবং আমি দেখতাম অবাক করার বিষয় যেটা যে আমার ফর্মুলা পড়তে 2 ঘন্টা চলে যেত, এবং ফর্মুলাটা মাথায় ধরে রাখা কিন্তু খুবই টাফ ছিল, এবং কিছু ফর্মুলা থাকে যেটা একটু বড় ফর্মুলা এবং মনে রাখা কঠিন। সেক্ষেত্রে আমি যেটা করতাম যে আমি ছোট ছোট ছড়া বা কবিতা বানাই ওইটা মনে রাখতাম। সো ফিজিক্সের ক্ষেত্রে এই কারণে ফিজিক্সে আমি দেখছি যে অলমোস্ট আমি যেসব ইউনিভার্সিটিগুলোতে ফিজিক্স সবগুলোতেই আমি আগে আনসার করতাম, এবং আল্লাহর মধ্যে ফিজিক্স 90% পারতাম আসলে, এক্সেপ্ট বুয়েটের পরীক্ষাটাতে। বুয়েটের ফিজিক্সের কোয়েশ্চেনগুলো খুব বেশি ট্রিকি ছিল, বাট অন্যান্য ইউনিভার্সিটিতে কিছু ট্রিকি কোয়েশ্চেন সব জায়গায় থাকবে, বাট অলমোস্ট 80% বা 90% আপনি কিন্তু শেষ করে ফেলতে পারবেন। সো আমি আজকে যেহেতু স্পেসিফিক্যালি ফিজিক্স নিয়ে কথা বলছি, সেজন্য বলতেছি। তারপরে যেটা হচ্ছে যে ফিজিক্সের জটিল কিছু ম্যাথেরও কিন্তু শর্টকাট ফর্মুলা আছে, যেমন বুলেটের একটা অঙ্ক আছে, আপনার মনে আছে কিনা? সো বুলেটের অঙ্কটার কিন্তু একটা শর্টকাট ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি এখন ভুলে গিয়েছি। সো ওই ফর্মুলাটা যদি মনে রাখেন তাহলে কিন্তু ইজিলি আপনার পুরো অঙ্কটা করা লাগবে না, যদি না এটা লিখিত পরীক্ষা হয়, কারণ অধিকাংশ পরীক্ষা কিন্তু এমসিকিউ, রাইট? সো আর ফর্মুলাটা মনে থাকলে কিন্তু আপনি এনিহাও আপনি ওই লিখিত তো দেখা যাচ্ছে যে আপনি পুরাতন ফর্মুলা, ট্রেডিশনাল ফর্মুলা ইউজ করে করতে পারবেন। আর এই যে ফর্মুলাটা যে শর্টকাট ফর্মুলা যে বলে সবাই, এটা কিন্তু আপনি নিজেও বানাতে পারতেন। সো আমি কি করতাম যে ভেক্টরের ক্ষেত্রে নৌকার অঙ্ক আছে না, যে একটা নৌকা সোজাসুজি যাচ্ছে আর একটা নৌকা এত বাঁকা করে যাচ্ছে। সো মাঝি যদি এত বেগে চালায় তাহলে অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে। সো এই টাইপের অঙ্কগুলো, এটারও কিন্তু শর্টকাট ফর্মুলা আছে, বা শর্টকাটটা এখানে আপনি পাবেন না সব বই, আপনার নিজে থেকেই বানায় নিতে হবে, নিজে থেকে রিসার্চ না, অঙ্কটা বেশ কয়েকবার করলে আপনি শর্টকাটটা করে ফেলতে পারবেন। আমি এটা এখন বলবো না। এবং আমার একটা খাতা ছিল, খাতার মধ্যে লেখা ছিল সব। খাতাটা হচ্ছে আমি এখন নাই, ঠিক আছে, আমি যেহেতু দেশের বাইরে। সো
আর এটা অনেক আগে। সো এনিওয়ে, তো আমার কাছে মনে হয়েছে যেসব কঠিন অঙ্ক বারবার রিপিট হয়, আপনি ওগুলোর জন্য শর্টকাট ফর্মুলা লিখে রাখতে পারেন বা নিজে নিজে বানাতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন, রাইট? আর ফিজিক্সের সব থেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমার কাছে যেটা মনে হয় যে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমি যদি বলি যে ভেক্টর থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন আসে। গতি যে চ্যাপ্টারটা আছে এখান থেকে কোয়েশ্চেন আসে। তারপরে হচ্ছে এদিকে তাপগতিবিদ্যা থেকে একটা কোয়েশ্চেন আসে। আর এদিকে আধুনিক পদার্থবিজ্ঞানের এখানে যে আইনস্টাইনের একটা সূত্র আছে না, ওই সূত্র থেকে অ্যাপ্লাই করে একটা আসবেই, এটা মোটামুটি আসে সব জায়গা থেকে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পার্ট থেকে যেটা আসে, সেটা হচ্ছে রোধ নির্ণয়, তুল্য রোধ নির্ণয়, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো এইখানে যতগুলো সার্কিট আছে আপনি সলভ করে ফেলবেন, এগুলো কিন্তু খুবই ইজি। সিরিজ কাকে বলে, প্যারালাল কাকে বলে, এই দুটো জানলে আপনি যে কোনো আনসার করতে পারবেন যে তুল্যরোধ কীভাবে বের করতে হয়। এটা কিন্তু আসবেই যে কোনো পরীক্ষায়। আমার কাছে মনে হয় না যে আমি অ্যাডমিশন টেস্ট দিছি তুল্যরোধের কোনো কোয়েশ্চেন আসে নাই, এটা মনে হয় না। সো আপনি অ্যাডমিশন টেস্ট দিবেন, তুল্যরোধের কোয়েশ্চেন আসবেই আসবে। সো এটা আপনাকে মাস্টার করতে হবে, এটা খুবই ইজি তুল্যরোধ বের করা। আপনি যদি এই অবস্থা না পারেন তাহলে আপনি শিখে নেবেন বড় ভাইদের কাছে বা ফ্রেন্ডের কাছে। বাট আমি বলবো যে তুল্যরোধের কোনো কোয়েশ্চেন মিস না করতে, কারণ মিস করা যাবে না। এবং তুল্যরোধে আপনি নিয়ম জানলে ওটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আনসার করতেই পারবেন, সেটা রিটেন হোক আর হোক, এমসিকিউ হোক, রাইট? আর এইদিকে আমি কি বলবো, এদিকে রেজিস্ট্যান্স থেকে শুধু একটা না, তুল্যরোধের নির্ণয়ের 2-3টা কোয়েশ্চেন আমি পাইছি কিছু অ্যাডমিশন টেস্টে, আমার যতদূর মনে পড়ে। তো এটাও গেল হচ্ছে তুল্যরোধ। সো আমার কাছে যদি ফিজিক্সের বইটা থাকতো আমি আসলে আরও ভালোভাবে বলতে পারতাম এই মুহূর্তে, বাট আমার যতটুকু মনে পড়তেছে আমি বলার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে হ্যাঁ, রোধের উপরে টেম্পারেচারের যে ইফেক্ট, যে টেম্পারেচার যদি এত বাড়ে তাহলে রোধ কত হবে, টেম্পারেচার যদি এত কমে তাহলে রোধ কত হবে, এই টাইপের কোয়েশ্চেনও আসে অনেক। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে টেম্পারেচার কনভার্ট করা কেলভিন, সেন্টিগ্রেড, ফারেনহাইট। এটা আমার এখন মনে আছে এই ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলা এখনও মনে আছে আমার, শুধু একটা ফর্মুলা ইউজ করলে আপনি এটা বের করতে পারবেন। সো ফিজিক্সে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো আপনি যদি মনে রাখতে পারেন আর হচ্ছে আপনার কিছুই করা লাগবে না। আমি অনেকে দেখছি, অনেক মেডিকেলের অ্যাপ্লিক্যান্ট আছে, যারা মেডিকেলে পরীক্ষা দেয়, ওরা বলে ওরে বাপ, ফিজিক্সের ম্যাথ, তারপরে কেমিস্ট্রির ম্যাথ এগুলো এত কঠিন। ওদের কাছে এটা অনেক কঠিন, বিকজ তারা আসলে করে না, তাদের কাছে ম্যাথটা প্র্যাকটিস না করার ফলে নর্মাল ফর্মুলাগুলো ভুলে যায়। সো সহজ জিনিস তার কাছে কঠিন মনে হয়। আর এমন না ভাই যে নতুন আপনাকে নতুন একটা ম্যাথ এখানে আনসার করতে হবে, নতুন একটা জিনিস দিবে যেটা আপনি আগে পড়ে আসেন নাই, এরকম না। অ্যাডমিশন টেস্ট মানে এরকম না। ইভেন আপনি এসএসসি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আনসার করছেন, যে ম্যাথগুলো আনসার করছেন, এগুলোই আসে অ্যাডমিশন টেস্টে। আর আপনি পারেন না, কারণ আপনার ফর্মুলা জানা নাই, আপনার খুব শর্ট টাইমে আনসার করতে হচ্ছে। সো এটা হচ্ছে চ্যালেঞ্জ। সো শর্ট টাইমের মধ্যে ঘাবড়ে গেলে হবে না, ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং জানতে পারেন যে কোন সিম্বলটা দিয়ে কোনটা বোঝাচ্ছে, ডেফিনেটলি আপনি আনসার করতে পারবেন। সো এটাই ছিল আমার ফিজিক্সের উপরে আজকে লেকচার। সো নেক্সট লেকচারটা ইনশাল্লাহ আমি কেমিস্ট্রির উপরে দিব। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।